শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না। কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান, সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনূসের অবৈধ সরকারের এই দর কষাকষি? বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকারকে। শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ, শেখ হাসিনা একজন নেতা, শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ। শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন। দিল্লি তাকে এটা প্রেশার দিতে পারে না, দেওয়া উচিত নয়, দিল্লি দেবেও না। তাদের নেতা যদি নির্বাচনে এসে অংশ নিতে না পারেন এবং তাদের প্রধান নেতা যদি গুরুতর রোগশয্যায় শায়িত থাকেন, তাহলে কার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে? যদি নেতাবিহীন অবস্থায় বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে নিয়ে যায় বিএনপিকে, তাহলে নির্বাচনের ফলাফল যদি বিএনপির পক্ষে যায়, সেই বিএনপি কি সত্যি তারেক রহমানকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসাতে পারবেন? তারেক রহমান যদি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে কি বিএনপি নির্বাচনে যেতে রাজি? এই প্রশ্নটাতেই ঘুরে ফিরে সব আলোচনা গিয়ে ঠেকছে। দর্শক, ভারত এবং শেখ হাসিনা বিষয়ে বর্তমান বাংলাদেশ সরকারকে এক ধরনের অসহায়ের মতো অবস্থা মনে হচ্ছে। ভারতের কাছে বারবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া, দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক চিঠি দেয়া, মৌখিকভাবে অনেকবার বলা সত্ত্বেও ভারত কোনো ধরনের রেসপন্স না করা বর্তমান সরকারকে হতাশ করেছে। এরই মাঝে আজকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেরকম আচ্ছা, আমার একটা কিউরিসিটি ছিল আর কি, ছোট্ট কিউরিসিটি। সেটা হচ্ছে যে বিএনপির লোকজনের কি শিক্ষা হয়েছে নাকি হয় না? না হলে কেন হয় না? আই মিন, এই যে তারেক ভাইয়া শেষমেশ দেশেই যে আসতে পারলো না, এবং মানে যেভাবে বলেছিলাম প্রথমেই ডে 1 থেকে যে সে কখনোই বাংলাদেশে আসতে পারবে না, তাকে আসতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না। কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান, সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনূসের অবৈধ সরকারের এই দর কষাকষি? বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকারকে। শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ, শেখ হাসিনা একজন নেতা, শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ। শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন। দিল্লি তাকে এটা প্রেশার দিতে পারে না, দেওয়া উচিত নয়, দিল্লি দেবেও না। শেখ হাসিনা তো নিজেই ইচ্ছা মতো স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন, যেমনটি ফিরেছিলেন 1981 সালে। শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও, নির্বাসন, রাজনৈতিক প্রতিহিংসা, বিচার, আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলক ধাঁধা যেখানে সত্য, গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে। কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয়, এমনটা রাজনৈতিক ভুল। আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে, একজন নেত্রীকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া। তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হলো, ভারত কি তাকে ফেরত দেবে? এর উত্তর যতটা সোজা ততটাই গভীর। যে দেশ দালাই লামাকে আশ্রয় দিয়েছে 7 দশক ধরে, সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে, এটা ভাবাটা অবান্তর। শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি সেই নেতা যিনি দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে। দিল্লি এই স্মৃতি ভুলবে না, ভুলে যাওয়ার কোনো কারণও নেই। আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট 3টি মাপকাঠিতে: মানবিকতা, কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা। শেখ হাসিনা এই 3টির প্রতিটিতে ওজনদার খুবই। তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন। সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না। দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয়, রাজনৈতিকও। শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে। তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা। আরো গুরুত্বপূর্ণ হলো, ভারত কখনোই এমন কাজ করে না। ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি? উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই, কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিরতে চান, মানে শেখ হাসিনার কথা বলছি। কিন্তু সেটা হতে হবে রাজনৈতিকভাবে বৈধ পরিবেশে, যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না, যেখানে বিচার হবে আইনের ভিত্তিতে, বিদ্বেষের ভিত্তিতে নয়। তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে জামিনে রেখে, বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে, সেটি দেখতে হবে আমাদেরকে, সেটি নিশ্চিত করতে হবে। তিনি এমন কি বলেছেন, চাইলে তিনি আদালতে দাঁড়াবেন, প্রয়োজনে কারাগারে যাবেন যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে। ধরুন কারাগারে গেল, তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন? যে হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি, সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এরকম ভয়াবহ পরিবেশে? এই আত্মবিশ্বাস, তবুও তিনি ফিরতে চান। এইরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে, যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না। তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই, তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। প্রশ্নটা বাংলাদেশের ভেতরেই তার সমাধান। দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন, নিপীড়নের ঝুঁকি ছাড়াই, হত্যার ঝুঁকি ছাড়াই,
বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই, যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন, তাকে তো সেই সুযোগ দিতে হবে। এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে। এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, যায় না। যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন। তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি, তাই দিল্লি তাড়াহুড়ো করছে না। তারা দেখছে, বিশ্লেষণ করছে, আইনি পথ খুঁজছে। কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আঞ্চলিক নিরাপত্তা, মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন। আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে, তাদের বোঝা উচিত নির্বাসন কখনোই শেষ কথা নয়। ম্যান্ডেলা ফিরে এসেছিলেন, বেনজির ফিরে এসেছিলেন, অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন। শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয়, বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত 15 মাস সেটা আরো প্রমাণ করেছে। তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন। 1981-তে ফিরেছেন, 11-11 সময় ফিরেছেন, এবারও তিনি ফিরবেন। অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ হাসিনাকে পাঠাতে হবে না, তিনি নিজেই ফিরবেন। যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে, আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, সেই সিদ্ধান্ত তার নিজের, কোনো পক্ষের চাপে নয়। আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে, তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ। শেখ হাসিনার ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর। বাংলাদেশের ক্ষমতাসীনরা, তা ডক্টর ইউনূস হোক কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক, তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন, তবেই কেবল শেখ হাসিনা ফিরবেন। না হলে তো শেখ হাসিনাকে জোর করে ফিরতে হবে, সেটাও কি কোনো সরকারের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে? শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান, বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটা সামলাতে পারবে কোনো সরকার? আমার মনে হয় না। যাই হোক, শেখ হাসিনা ফিরতে চান, ভারতের কাছে কথা বলে লাভ নেই, কথা বলতে হবে শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনাকে এই নিশ্চয়তা দিতে হবে, আন্তর্জাতিক কমিউনিটিকে সেই নিশ্চয়তা দিতে হবে, তবেই শেখ হাসিনা ফিরবেন। ভালো দর্শক, ভারত এবং শেখ হাসিনা বিষয়ে বর্তমান বাংলাদেশ সরকারকে এক ধরনের অসহায়ের মতো অবস্থা মনে হচ্ছে। ভারতের কাছে বারবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া, দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক চিঠি দেয়া, মৌখিকভাবে অনেকবার বলা সত্ত্বেও ভারত কোনো ধরনের রেসপন্স না করা বর্তমান সরকারকে হতাশ করেছে। এরই মাঝে আজকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেরকম মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এক ধরনের অসহায় কথাবার্তা তার মুখ থেকে বেরোচ্ছে। তিনি বলছেন, ভারতকে বারবার বললেও ভারতের কোনো সাড়া আমরা পাচ্ছি না। এরকম মুহূর্তে কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা, চলুন একটু ভেবে দেখি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কি বলছেন এবং ভারত থেকে সর্বশেষ কি তথ্য আমরা পাচ্ছি। থাকবে ভারতের থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকার দিয়েছে। এই চিঠির প্রেক্ষাপটে খুব একটা সাড়া ভারতের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেরকম অসহায়ত্ব প্রকাশই করলেন। এবার রংপুর সফররত তৌহিদ হোসেন তিনি যে মন্তব্য করেছেন তাকে নিয়ে সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া নেই। পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরাতে যখন ভারতের সাড়া নেই কিংবা সাড়া মিলছে না, সেই প্রেক্ষাপটে তিনি আদতে কি বলছেন চলুন একটু জেনে দেখি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারতের কাছে দেশে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। এ ধরনের ঘটনা চট করে জলদি সমাধান পাওয়া যায় না। আবার তিনি এটাও বলছেন যে চট জলদি সমাধান পাওয়ার ব্যাপার না এটা, অর্থাৎ সময় লাগবে। ভারতের পক্ষ থেকে কি রিয়াকশন পাওয়া যায় তা দেখা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সরকার অপেক্ষা করছে ভারতের আনুষ্ঠানিক রিয়াকশনের জন্য। রংপুর সার্কিট হাউসে এই মন্তব্য তিনি করেছেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বলেছেন যে তারেক রহমান কখন দেশে আসবেন এ সম্পর্কে আমার কোনো তথ্য নেই। এই ব্যাপারগুলোতে নিয়ে আলোচনা করতে চাই না, মূলত একটা সাবজেক্টেই থাকতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফেরত চাওয়া ব্যাপারে, বাংলাদেশের আনুষ্ঠানিক চিঠির ব্যাপারে ভারত কোনো সাড়া দিচ্ছে না। এই ধরনের অসহায় উক্তি আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে পাচ্ছি। যখন এই উক্তি পাচ্ছি, তখন আজকে ভারত থেকে একটা আপগ্রেড হিন্দুস্তান টাইমস এবং এনডিটিভির পক্ষ থেকে আমরা পেয়েছি। বাংলাদেশের গণমাধ্যমগুলোও কিন্তু সেই খবর করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী অর্থাৎ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না সেই স্বাধীনতা তার, সেই সিদ্ধান্ত তিনি নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাকে দেয়া হয়েছে। তার মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে না জানালেও ভারতেরই একটি অনুষ্ঠানে HTLM এই অনুষ্ঠানে হিন্দুস্তান টাইমস আয়োজিত একটা অনুষ্ঠানে যেখানে বহু সেক্টরের মানুষ তারকারা উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নায়ক আমির খান পর্যন্ত উপস্থিত ছিলেন, সেরকম অনুষ্ঠানে তিনি বলেছেন যে এই সিদ্ধান্তটা একেবারে শেখ হাসিনার নিজের। যদিও ভারত সরকার বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি। বাংলাদেশের চিঠি সম্পর্কে রণধীর জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছিলেন যে হ্যাঁ আমরা চিঠিটা পেয়েছি, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এবার আজকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মন্তব্য নিশ্চিত করে ওই পরীক্ষা নিরীক্ষা করে দেখার ফল হিসেবে আমরা পাচ্ছি। এবং জয়শঙ্কর এটাও বলেছেন যে গত বছর আগস্টে যে পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরেছিলেন তাতে করে তিনি তার দেশে নিরাপদ কিনা, যখন আবার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, নিরাপদ কিনা, তিনি ফিরতে চান কিনা, কখন ফিরতে চান, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা শেখ হাসিনার রয়েছে। তার মানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
যেটা বলছেন যে ভারত সাড়া দিচ্ছে না, অতঃপর ভারত বাংলাদেশ সরকারকে সাড়া না দিলেও ভারতের নিজস্ব অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বললেন তখন বাংলাদেশ সরকারকে ধরে নিতে হবে, এটাই ভারতের মন্তব্য, এটাই ভারতের বক্তব্য। সুতরাং এই সরকার কোনো ধরনের কোনো কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে পারছে না। যদিও শেখ হাসিনার অন্যান্য মামলা, গুম খুনের মামলা, দুদকের প্লটের দুর্নীতির মামলা, এরই মাঝে দুদকের প্লটের মামলায় একটা মামলায় 21 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, আরেকটা মামলায় 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, গুম খুনের মামলা মানবতা বিরোধী আদালতে চলছে, এটাও হয়তো নির্বাচনের আগে আগে এই মামলার রায়ও দেওয়া হতে পারে। এখানেও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে আদেশ, সেই আদেশ আসার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করেন। এরকম প্রেক্ষাপটে শেখ হাসিনাকে পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে গেল আমাদের জন্য এবং বাংলাদেশ সরকারের জন্য। আদালতে রায় ঘোষণা করলেও সেই রায় বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার মনে হয় যে সুযোগটা বাংলাদেশ সরকারের আসছে না। যখন দুদিন আগে আমার দেশ, বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ দাবি করছিল যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পরে এবং বাংলাদেশ থেকে ভারতে চিঠি দেওয়ার পরে আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের, শেখ হাসিনা সরকারের, তিনি আত্মগোপনে চলে গেছেন এবং ভারত ছাড়ার পরিকল্পনা করছেন, কারণ ভারত নাকি তাকে ফেরত দিতে পারে শেখ হাসিনাকে রেখে। এরকম আশঙ্কা থেকে তিনি ভারত থেকে সেফ কোনো কান্ট্রি, যে দেশে মৃত্যুদণ্ড অবৈধ এবং যে দেশের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যার্পণ চুক্তি নেই, সেরকম দেশে যাওয়ার চেষ্টা করছেন। এরকম খবর আমরা আমার দেশে দেখেছিলাম। যদিও আমার দেশের খবর, বিশেষ করে আওয়ামী লীগ সম্পর্কে আমার দেশের খবর কতটা অথেন্টিক সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকার কারণ রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারত সাড়া দিচ্ছে না, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্য আমরা পেলাম, তাতে করে অবস্থা কি আরো বেশি খারাপের দিকে যাচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন যে 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর এরপর যখন 5ই আগস্টে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে 2026-এর ফেব্রুয়ারিতেই নির্বাচন, তারপরেও কখনোই নির্বাচনটি হবেই এই বিশ্বাস বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষের মনে কখনোই দানা বেঁধে উঠতে পারেনি, মানে বিশ্বাস করে উঠতে পারেননি তারা যে নির্বাচনটা হবেই। আর ফেব্রুয়ারি মাসটা এমন ভাবে নির্ধারিত হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যে, যে সময়টায় বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনটা হয়ে যাবে, ওই সময়ে নির্বাচন যদি 2026-এ না হয়, তাহলে 2026-এ আর নির্বাচন হতে পারবে কিনা সেটাই একটা অনিশ্চয়তায় পড়বে। কারণ 2026-এর ফেব্রুয়ারির 17-18 তারিখ থেকে রমজান শুরু হতে যাচ্ছে এবং রমজানের পর এসএসসি, এইচএসসি পরীক্ষা আছে, বর্ষা মৌসুম আছে, যখন নির্বাচন অসম্ভব। কাজেই 2026-এর আবার ডিসেম্বরের আগে আর নির্বাচনের কথা মুখেও আনা যাবে না। এমন একটা পরিস্থিতিতে এখন যখন তারেক রহমানই কবে বাংলাদেশে ফিরতে পারবেন, তার ফেরার ক্ষেত্রে যেসব বাধার কারণে তিনি তার রোগশয্যায় থাকা মাকে দেখতেও আসতে পারছেন না বাংলাদেশে, তিনি কি আদৌ আসতে পারবেন কিনা, তফসিল ঘোষণার আগে না এলে তিনি নির্বাচনে ভোটার হতে পারবেন কিনা, ভোটার না হতে পারলে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এসব নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবং খালেদা জিয়ার ঘোরতর শারীরিক অসুস্থতা আবারও এই প্রশ্নকে সামনে নিয়ে এসেছিল যে নির্বাচনটা কি অনুষ্ঠিত হতে পারবে ফেব্রুয়ারি মাসে, নাকি নির্বাচনটা পিছিয়ে যাবে। কিন্তু বিএনপির তরফে নির্বাচন পেছানোর কোনো দাবি দেওয়া সামনে আনা হয় নাই। বিএনপি বরং তাদের মনোনয়ন ঘোষণার কার্যক্রম আরো এগিয়ে নিয়েছে। এরই মধ্যে 272টি আসনে তারা মনোনয়ন ঘোষণা করে ফেলেছে। খালেদা জিয়া রোগগ্রস্ত অবস্থাতেও তারা নতুন আসনে মনোনয়ন দিয়েছে এবং বলেছে সময় মতো বাকি আসনগুলোতেও দিয়ে দেবে। কিন্তু এখন নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তফসিল কবে হবে তারা জানে না। নির্বাচন কমিশন এমন একটা সময়ে নির্বাচনের তফসিল কবে হবে সেটাই তারা জানে না বলছেন, যখন তফসিল ঘোষণার সময়টাও খুব কমে আসছে। সাধারণভাবে এই প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনই বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে যেহেতু 50-60 দিন আগেই তফসিল ঘোষিত হয় ভোটের, কাজেই ডিসেম্বরের প্রথম 2 সপ্তাহের মধ্যেই তারা নির্বাচনের তফসিলটি ঘোষণা করবেন এবং এর সূত্রে তারা 7 থেকে 11 তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এমন তারিখও সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেছিলেন। এর মধ্যে এমন ভাবে এটা নিশ্চিত হয়ে উঠেছিল, কারণ তফসিল কবে, তফসিল নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা, নিয়মিতভাবে সংবাদ মাধ্যম যেহেতু নির্বাচন কমিশনারদের বিভিন্ন জনকে, নির্বাচন কমিশনের ইসিকে কিংবা প্রধান নির্বাচন কমিশনারকে পেলেই এই প্রশ্ন করছিলেন, কাজেই বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল 7 থেকে 11 তারিখের মধ্যেই তফসিল দেওয়া হবে। আর 6 তারিখে এসে এখন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন বলছেন যে তফসিল কবে তারা জানেন না। আক্তার হোসেন সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন ভুলভাল তারিখ ছড়িয়ে বিভ্রান্তি না ছড়াতে। কি আশ্চর্য, সংবাদ মাধ্যম একটিও মানে নিজে বানিয়ে লেখেনি। প্রত্যেকটি সংবাদে সবসময় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বৃন্দরাই সূত্র হিসেবে কাজ করেছেন। অথচ এখন আক্তার হোসেন বলছেন যে তারা বৈঠক করে তফসিল কবে ঘোষিত হবে তার কোনো তারিখ ঠিক করতে পারেন নাই। তাহলে তফসিল যদি ডিসেম্বরের প্রথমার্ধের মানে 15 তারিখের মধ্যে ঘোষিত না হয়, তাহলে নির্বাচনটি কি ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারবে? এই প্রশ্নটি সামনে চলে এসেছে যখন তার 3 দিন আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারিরা তাদের দলের নিবন্ধন সনদ, জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন সনদ আনতে গিয়ে নির্বাচন কমিশনকে বলে এসেছিলেন যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সময় নিশ্চিতভাবে রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এবং মাথায় রাখা উচিত যে গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া এখন অসুস্থ, সেই বিষয়টিও। কাজেই খালেদা জিয়ার অসুস্থতা সহ রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক সংকট
সংকট নিরসন এসব কথা মাথায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত নির্বাচন কমিশনের। আবার সেই দিনেই সেই 3 তারিখেই আদালতেও একরকমের খেলা শুরু হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে একটা রিট করেন আইনজীবী ইয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি, যিনি কিনা আবার বাংলাদেশ কংগ্রেস নামক একটি নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব। এখন আদালত আবার এই যে ত্রয়োদশ সংসদের নির্বাচনের কার্যক্রম সম্পূর্ণত স্থগিত চেয়ে, মানে তফসিল ঘোষণা স্থগিত চেয়ে যেই রিটটি দায়ের করেছেন এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সেই রিটটির শুনানিও করতে পারে আগামী সপ্তাহে। জামাত এবং তার সমমনা 8 দলের যে বিরাট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, সেখানে দাঁড়িয়ে জামায়াতের আমির এখন বলছেন নির্বাচন নিয়ে কেউ কেউ ভিন্ন সুরে কথা বলছেন। যারা এতদিন নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিলেন, এখন তারাই কেউ কেউ ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। স্পষ্টতই জামায়াতের আমির এই কথা বিএনপিকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন পেছানোর পক্ষে তারা এমন কোনো মন্তব্য কিন্তু করেননি। তাহলে এই যে জামায়াতের আমির বলছেন যে বিএনপি সবচেয়ে বেশি নির্বাচন করে বেহুশ হয়ে গিয়েছিল, এখন তারা নির্বাচন পেছানোর কথা বলছে, বিএনপি নেতৃবৃন্দ তাহলে কোথায় সেই নির্বাচন পেছানোর কথা বলছে? তাহলে কি মাঠে, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সহ বাংলাদেশে বিএনপির যে শীর্ষ নেতৃবৃন্দ তারা নির্বাচন যে কোনো পরিস্থিতিতে এগিয়ে নেওয়ার কথা বলছেন, কিন্তু লন্ডনে আটকা পড়েছেন যেই নেতা, সেই নেতা কি তাহলে নির্বাচন পেছানোর পক্ষে কারো সঙ্গে আলাপ করছেন সরকারের, এবং সেই আলাপ জামায়াতের আমিরের কাছে পৌঁছেছে, কাজেই তিনি বলছেন লাল কার্ড নির্বাচনে দেখবে বলেই বিএনপি এখন নির্বাচন পেছানোর কথা বলছে? দেখেন, জামায়াত এবং তার সমমনা রাজনৈতিক দলগুলোর এই যে বিভাগীয় সমাবেশ সিলেটে, সেখানে কিন্তু শুধুমাত্র জামায়াতের আমির এই কথা বলেছেন তাই নয়। জামায়াতের প্রধান জোট সঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব বলেছেন ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে। তিনি বলেন নির্বাচনের জন্য যারা আগে পাগল হয়ে যাচ্ছিল, এখন তারা উল্টো নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাশি যখন বামে ঘোরে তখন সব পরিকল্পনাই বামে চলে যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে সরাসরি চরমনাই পীরও নির্বাচন পেছানোর দাবির জন্য বিএনপির দিকে আঙুল তুলছেন, কিন্তু বিএনপি কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন পেছানোর পক্ষে তারা বা সরকারের সঙ্গে কোনো পক্ষে আলোচনা করছে এমন কোনো কথা প্রকাশ্য করেনি। বরং নতুন কতগুলো আসনের মনোনয়ন ঘোষণা করে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ তারা বরাবর নির্বাচন চেয়ে এসেছেন, নির্বাচন হতেই হবে। এখন তাহলে চরমনাই পীর, জামায়াতের আমির বিএনপিকে লক্ষ্য করে এমন অভিযোগ তুলছেন কেন? এই অবস্থায় কার আলোচনায়, কার ইঙ্গিতে সর্বতোভাবে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন হঠাৎ করে জানাচ্ছে যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার তারিখ ঠিক করতে পারেনি, ভুলভাল বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না? কার ইঙ্গিতে, কার সঙ্গে আলোচনায়, কিংবা কার নির্দেশে, সেটা বলা মুশকিল। তবে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলছেন যে নির্বাচন হতেই হবে, তারা নির্বাচনের পক্ষে, তখন যেমন তার পাশে বসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, ঠিক তেমনি তিনি ডিসেম্বরের 4 তারিখে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনেও গিয়ে উপস্থিত হয়েছিলেন। নজরুল ইসলাম খান সেদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিলেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি। তো এই অনিবার্য কারণটা কি সেটা অবশ্য তিনি ব্যাখ্যা করেন নাই, কিন্তু সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে তফসিল ঘোষণার বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি, তখন কিন্তু নজরুল ইসলাম খান বলে বসেন আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি, অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না, আমরা 15 বছর থেকে নির্বাচন চাচ্ছি, জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। তার মানে অনিবার্য কারণ ঘটে গেলে, অনিবার্য পরিস্থিতি তৈরি হলে বিএনপি নির্বাচন পিছিয়ে যাক সেটা চেয়েছে এবং সেই আলাপই করতে গিয়েছিল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে, এবং সেটা জেনেই জামায়াতে ইসলামীর আমির আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বলছে যে দল নির্বাচনের জন্য পাগল হয়েছিল তারাই এখন নির্বাচন পেছাতে চায়। নজরুল ইসলাম খান অনিবার্য কারণ, বিএনপি অনিবার্য কারণ বলতে কি বোঝাচ্ছেন? তাদের নেত্রী ঘোরতর অসুস্থ, গুরুতর রোগসজ্জায়, সে সংক্রান্ত কোন পরিস্থিতি হলে তারা একে অনিবার্য কারণ হিসেবে অভিহিত করবেন? কারণ খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা এখন যেমন, তাতে তিনি ঠিক সুস্থ হয়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে তার নির্বাচনী এলাকায় গিয়ে জনসংযোগ করে নির্বাচনে অংশ নিতে পারবেন, যে 3টি আসনে তাকে মনোনীত করা হয়েছে, সেটা নিশ্চয়ই বিএনপি মনে করছে না, বা বিএনপি নিশ্চয়ই জানে তিনি আগেও ততটা সুস্থ ছিলেন না। তাহলে তিনি রোগসজ্জায় আছেন, নির্বাচনের মতো হবে, সেই বিষয়টি কি ঠেকিয়ে দিতে চাইছে বিএনপি? নাকি বিএনপির সকল শঙ্কা, উদ্বেগ, আশঙ্কা এ কারণেই যে বিএনপির নেতা তারেক রহমান কবে দেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা বিএনপি পায়নি? এমনকি তারেক রহমান জানেন না যে সব বাধা তার সামনে রয়েছে, সেই বাধাগুলো কবে দূর হবে, কবে তিনি ভোটার হতে পারবেন, কবে তিনি ভোটার হওয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। কাজেই আবারও এই অনিশ্চয়তা সৃষ্টির ক্ষেত্রে তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে নিশ্চয়ই আলোচনা করতে হয়। তাদের নেতা যদি নির্বাচনে এসে অংশ নিতে না পারেন এবং তাদের প্রধান নেতা যদি গুরুতর রোগসজ্জায়
পর্যায়ে শায়িত থাকেন, তাহলে কার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে? যদি নেতাবিহীন অবস্থায় বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে নিয়ে যায় বিএনপিকে, তাহলে নির্বাচনের ফলাফল যদি বিএনপির পক্ষে যায়, সেই বিএনপি কি সত্যি তারেক রহমানকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসাতে পারবেন? তারেক রহমান যদি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে কি বিএনপি নির্বাচনে যেতে রাজি? এই প্রশ্নটা প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।